আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমাদের সাথে জুম এবং ফেসবুক লাইভ এ দুটো প্ল্যাটফর্ম থেকে যারা যারা সংযুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ঈদ পরবর্তী প্রথম অনলাইন ক্লাস। আমি বরাবরের মতোই তন্ময় দত্ত আছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের আজকের ক্লাসটা খুব ভালো লাগবে। আমাদের আজকের ক্লাসটা কিন্তু বাংলা, সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। আমি একটু রাকিবের সাথে কথা বলতে চাচ্ছি। রাকিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। ভালো আছেন। ঈদ কি ভালো কেটেছে? জি স্যার, ঈদ মোবারক। ওকে, ঈদ মোবারক টু ইউ। আচ্ছা, আমাদের সাথে আরেকজন বন্ধু কিন্তু ইতোমধ্যে আছেন, তার নাম হচ্ছে সালসাবিলা জাহান তিশা। তিশা, আপনি যদি আমাদেরকে শুনে থাকেন তাহলে একটু কিন্তু রিয়াকশনের মাধ্যমে আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন, অথবা আপনার অডিওটা কিন্তু অন করতে পারেন, তাহলে আমরা কিন্তু আপনার সাথে কমিউনিকেট করতে পারবো। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে সুখী মানুষ যে নাটিকাটি আছে আমাদের বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা বইয়ে, এই সুখী মানুষ নাটিকার দ্বিতীয় দৃশ্য বা দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। আপনাদের জ্ঞাতার্থে আমরা জানিয়ে দিতে চাই, যারা ফেসবুক লাইভ থেকে আমাদেরকে শুনছেন, আমাদের এই সুখী মানুষ নাটিকার প্রথম দৃশ্যে আপনারা এইরকম কিছু সিন দেখবেন, যেখানে মোড়ল থাকে, একজন গ্রামের, একটা গ্রামের মোড়ল বা পঞ্চায়েত প্রধান, যিনি গ্রামের মাথা। তার একটা অসুখ হয়েছে, সে অসুখটার নাম হচ্ছে হাড় মর্মরে রোগ। যদিও আমরা এই ধরনের কোন অসুখের নাম ইতিপূর্বে শুনি নাই, কিন্তু তারপরও আমাদের নাট্যকার লিখেছেন তার একটা হাড় মর্মরে রোগ হয়েছে, তার মনের ভেতরে প্রচন্ড পরিমাণ অশান্তি, সে বিছানায় শুয়ে কাতরাচ্ছে। এবং তাকে দেখার জন্য, যেহেতু এখনকার দিনের মতো ডাক্তার ছিল না, তাই তখন হচ্ছে কবিরাজ বা বৈদ্য বা যারা আয়ুর্বেদ শাস্ত্রের উপর গবেষণা করেন বা ওষুধ বানান, এদের উপরই আমরা নির্ভরশীল ছিলাম। তো তখন হচ্ছে একজন কবিরাজ এসেছেন, একজন কবিরাজ এসে মোড়লকে পরীক্ষা করছেন, তার হাতের পালস পরীক্ষা করছেন, সবকিছু দেখছেন যে আসলে মোড়লের কি রোগ হয়েছে। আর এমন সময় আরো দুটো ক্যারেক্টারের সাথে আমরা পরিচিত হই, যে দুটো ক্যারেক্টারের নাম হচ্ছে হাসু এবং রহমত। হাসু সম্পর্কে মোড়লের ভাই এবং রহমত হচ্ছে মোড়লের বাড়ির একমাত্র কাজের লোক। তারা দুইজন তখন মোড়লের এই অসুস্থতা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা তারা বলছিল। আর এখানে অনেক মজার মজার ডায়লগ আছে, আপনারা যদি বইটা খুলে ডায়লগ গুলো পড়েন আপনাদের রীতিমতো হাসি আসবে। আপনাদের রীতিমতো হাসি আসবে এমন মজার মজার কিছু ডায়লগ আছে। এবং এই হাসু আর রহমতের মজার ডায়লগ গুলোর মাধ্যমে আমরা কিন্তু মোড়লের ক্যারেক্টার সম্পর্কে জানতে পারি, যে মোড়ল যে সব মানুষের টাকা পয়সা ধন দৌলত চুরি করে বা আত্মসাৎ করে সে আজকে কোটিপতি হয়েছে বা বড়লোক হয়েছে। তো এই ধরনের যে ক্যারেক্টার গুলো ছিল বা অসৎ পথে টাকা উপার্জনের যে একটা চরিত্র মোড়লের মধ্যে ছিল, সেটা কিন্তু হাসু আর রহমতের বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি। তো এখন এখানে কি হয়েছে, হাসু আর রহমত যখন কথা বলছিল, কথা বলতে বলতে তখন একটা পর্যায়ে কবিরাজ তখন এদের কথার মাঝখানে ঢুকে এদেরকে একটা কঠিন কাজ দেয়। সেই কাজটা হচ্ছে বাঘের চোখ এনে দেওয়ার মতো কিংবা আকাশ থেকে চাঁদ তুলে আনার মতো কাজ না, তার থেকেও কঠিন কাজ। সেই কাজটা হচ্ছে একজন সুখী মানুষকে খুঁজে বের করতে হবে। অত্র 5 গ্রাম ঘুরে একজন সুখী মানুষকে খুঁজে বের করতে হবে, যেই সুখী মানুষের পরনের যে জামা, আমাদের যেমন পরনের জামা আছে, সেই রকম সুখী মানুষের পরনের জামাটা খুলে এনে মোড়লকে পরাতে হবে। তাহলে মোড়লের এই অশান্তি জনিত রোগ বা হাড় মর্মরে ধরনের রোগ ভালো হবে। এইভাবেই শেষ হয়েছিল আমাদের প্রথম দৃশ্য। আর ঠিক দ্বিতীয় দৃশ্যে আমরা আজকে দেখব যে এই হাসু আর রহমত তারা কি আদৌ খুঁজে পেয়েছিল কোনো সুখী মানুষ, নাকি সুখী মানুষ খুঁজতে গিয়ে তারা কোনো বিড়ম্বনার শিকার হয়েছিল, বা এখানে এই সুখী মানুষ খুঁজতে গিয়ে কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের কোনো কিছু কি আমাদেরকে নাট্যকার দেওয়ার চেষ্টা করেছেন কিনা, সেটাও কিন্তু আজকে আমরা জানবো এই দ্বিতীয় দৃশ্যের মাধ্যমে। তাহলে চলুন আমরা একটু জেনে নিচ্ছি আমাদের এই দ্বিতীয় দৃশ্যের কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আশা করছি আপনারা একটি স্লাইড দেখতে পাচ্ছেন। যদি দেখতে পারেন তাহলে একটা থামস আপ দিয়ে টিচারকে কিন্তু জানিয়ে দেবেন যদি আপনারা স্লাইডটি দেখতে পারেন। আচ্ছা, দেখুন, তাহলে আমরা এই সুখী মানুষের দ্বিতীয় পর্বের কোন কোন বিষয় আলোচনা করব। সুখী মানুষ নাটিকাটির
দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় দৃশ্যর কিছু জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করব বা কাহিনীটা তুলে ধরার চেষ্টা করব। আমরা পাঠ পরিচিতি ও শব্দার্থ সম্পর্কে জানবো। আমরা সবাই জানি আমাদের কিন্তু 30 নম্বরের নৈর্ব্যক্তিক আসে পরীক্ষায়, কিন্তু সেখানে কিন্তু এই পাঠ পরিচিতি এবং শব্দার্থ এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, যার জন্য আমাদের এগুলো জেনে রাখাটা খুব প্রয়োজন। এবং আমরা আজকে যে বিষয়গুলো করব তার উপরে একটা ছোট কুইজ থাকবে, যেটা খুব ইন্টারেস্টিং হয় আমাদের প্রতিবারই। সেই কুইজটাতে আমরা সবাই পার্টিসিপেট করব এবং হচ্ছে আমাদের রীতিমতো একটি বাড়ির কাজ থাকবে। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি। সুখী মানুষ নাটিকার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি একটু বলে নিতে চাই আমাদের গল্পটা শুরু করার আগে। সুখী মানুষ নাটিকাটির মধ্যে কিন্তু 5টি চরিত্র আছে, যে 5টি মানুষ 5 ধরনের বা 5 রকম বয়স এই 5টে মানুষের। যেমন মোরলের হচ্ছে 50 বছর, কবিরাজের হচ্ছে 60 বছর, হাসুর হচ্ছে 45 বছর, রহমতের 20 বছর, আর একটা লোক, এই লোকের হচ্ছে 40 বছর। প্রথম দৃশ্যে প্রথম 4টা ক্যারেক্টার সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালো মাপের একটা আইডিয়া হয়ে যায়। শুধুমাত্র আমাদের আইডিয়াটা হয় না কিন্তু এই লোক সম্পর্কে, কাজেই এই লোক সম্পর্কে কিন্তু আমরা এই দ্বিতীয় দৃশ্যে পরিচয় পাবো বা লোক সম্পর্কে দ্বিতীয় দৃশ্যে আমরা জানবো। তাহলে চলুন আমরা গল্পটা শুরু করি। আমাদের দ্বিতীয় দৃশ্যের গল্পটা শুরু হচ্ছে এমন ভাবে, বনের ভেতর অন্ধকার, সে অন্ধকারের মধ্যে কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র একটা চাঁদের ম্লান হাসি সেই বনের মধ্যে ফুটে উঠেছে, বা সে চাঁদের আলোতে যতটুকু দেখা যায় ঠিক ততটুকুই দেখা যাচ্ছে। মোরল আর রহমত, সরি, হাসু আর রহমত, তারা তো হচ্ছে মোরলের রোগ ভালো করার জন্য কবিরাজের কথায় সুখী মানুষের সন্ধানে তারা কিন্তু বেরিয়ে পড়েছে। অত্র 4 গ্রাম 5 গ্রাম খুঁজেও তারা কিন্তু কোনো সুখী মানুষের সন্ধান খুঁজে পায় নাই। মোরল হতাশ, সরি হাসু হতাশ, এদিকে কিন্তু রহমত হতাশ। তারা তখন একটা জায়গায় বসে গালে হাত দিয়ে বিভিন্ন রকম কথোপকথন করছে, বিভিন্ন রকম কথা বলছে যে অত্র 5 গ্রাম খুঁজেও তো কোনো সুখী মানুষের সন্ধান পেলাম না। যাকে জিজ্ঞেস করি সেই বলে, ভাই আমি তো সুখী না, ভাই আমি তো অসুখী। আসলেই তখন হাসু খুব মজার একটা কথা বলে এবং খুব শিক্ষামূলক একটা কথা বলে। হাসু তখন বলে যে হ্যাঁ, সুখী মানুষ থাকবে কিভাবে, সবাই তো শুধু দাও আর দাও। ধনী বলে আরো ধন দাও, ভিক্ষুক বলে আরো ভিক্ষা দাও, সবাই শুধু দাও আর দাও। এখানেও আমরা এসেছি আজকে 1000 টাকা বকশিসের লোভে। আমরাও বলছি আমাদেরকেও দাও, আমাদেরকেও সুখী মানুষের জামা দাও, আমাদেরকেও সুখী মানুষ দাও, আমাদেরকেও 1000 টাকা বকশিস দাও। সবাই শুধু দাও আর দাও, কেউ সুখী না, প্রত্যেকটা মানুষ অসুখী। দেখুন, হাসু আর রহমত এরা কিন্তু যদি আজকে সুখী মানুষের সন্ধান করতে না আসতো, তাহলে এদের মধ্যে কোনো প্রকার কোনো রিয়ালাইজেশন কিন্তু হতো না যে আসলেই সুখী মানুষের সন্ধান করাটা কতটা কষ্টকর। এদের মধ্যে রিয়ালাইজেশনটা এসেছে সুখী মানুষ খুঁজতে গিয়ে। তারা বুঝতে পেরেছে যে আসলে সুখী মানুষ বলতে কিছুই নেই, সবাই অসুখী, সবাই শুধু দাও আর দাও। তারা তখন এই ধরনের কথাবার্তা বলছে, তারা দুজনেই হতাশ। এমন সময় হাসু হঠাৎ করে হচ্ছে একটা কুড়ে ঘর দেখতে পায় গ্রামের মধ্যে, এবং সেই কুড়ে ঘরের ভেতর থেকে একটা শব্দ আসছিল। মনে হচ্ছে যে একটা ঘরের ভেতরে একজন লোক আছে, বা একজন লোকের উপস্থিতি যদি কোনো ঘরের ভেতরে থাকে তাহলে কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারি যে সে ঘরের ভেতর হয়তো বা কোনো লোক আছে। তো এই ধরনের হচ্ছে হাসু আর রহমত মনে করে যে ঘরের ভেতর কোনো লোক আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন হাসু রহমতকে বলে, চুপ করো, নিশ্চয়ই ঘরের ভেতর কোনো লোক আছে, দেখি আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি। তখন এখানে কিছু মজার ডায়লগ আছে। রহমত তখন কোনোভাবে যেতে চাচ্ছে না ঘরের ভেতর, না আমি যাব না, আপনি যান, ঘরের ভেতরে ভূত আছে, ঠিক আছে, আমাদেরকে মাছ ভাজা করে খাবে। এই ধরনের কিছু মজার ডায়লগ এখানে আমরা পাই। এরপরে হচ্ছে হঠাৎ করে আমরা দেখতে পারি হচ্ছে ঘরের ভেতর থেকে সেই লোকটা বের হয়ে আসে। এই যে লোকটা খালি গায়ে, জাস্ট একটা লুঙ্গি পরা, নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। এই লোকটা তখন ঘরের ভেতর থেকে বের হয়ে আসে। ঘরের ভেতর থেকে বের হয়ে আসার পরে এই হাসু আর হচ্ছে এই রহমত এই লোকটাকে তখন ঘিরে ধরে, ঠিক আছে, যে ভাই তুমি কে, বা তুমি এই গহীন অরণ্যে কি করছো? তখন লোক বলে যে ভাই তোমরা কে, তোমরা এখানে কি চাও, তোমরা এখানে কেন এসেছো? তখন এই দুইজন বলে আমরা ভাই খুব দুঃখী মানুষ। আর তুমি কে? তখন লোকটা বলে আমি খুব সুখী মানুষ। এই কথা শুনে তো হাসু আর রহমতের মাথায় পুরো বাজ, যে তুমি সুখী মানুষ কেন, তোমার জীবনে কোনো দুঃখ নেই,
না, আমার জীবনে কোনো দুঃখ নেই। আমি প্রতিদিন কাজ করি, রোজগারে যাই, আমি যে অর্থ উপার্জন করি সব অর্থ দিয়ে আমি চাল কিনি, ডাল কিনি, খাওয়া দাওয়া করি, মনের সুখে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ি। আমার কোনো দুঃখ নেই, না আছে আমার ধন সম্পদ, না আছে আমার টাকা পয়সা, আমার কোনো দুঃখ নেই। তখন তারা দুইজন বলে, তোমার ঘরে যদি চোর আসে, এসে যদি সবকিছু চুরি করে নিয়ে যায়, যাক চুরি করে নিয়ে যাক, সবকিছু চুরি করে নিয়ে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার ঘরে তো কিছুই নেই, কি চুরি করবে? সেই জন্যই তো আমি সবচেয়ে সুখী মানুষ। দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু নাট্যকার বা লেখক আমাদের বলতে চেয়েছেন। যার ঘরে আসলে কিছুই নেই সেই কিন্তু অ্যাকচুয়ালি সুখী মানুষ, অথবা যেই ব্যক্তিটি হালাল পথে বা সৎ পথে উপার্জন করে সেই ব্যক্তিটি কিন্তু সবচেয়ে সুখী মানুষ। কাজেই আমরা কখনোই অসৎ পথে যদি কেউ উপার্জন করে থাকি, দিন শেষে আমরা কিন্তু কখনোই সুখ জিনিসটাকে উপলব্ধি করতে পারি না। এবং তখন হাসর রহমত বলে, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তো অনেক সুখী মানুষ, তাহলে তোমার পরনের যে জামাটা আছে যেটা তুমি ঘরে রেখে এসেছো সেটা তুমি নিয়ে এসো, তোমাকে 100 টাকা বকশিস দিব। লোক তখন হো হো করে হাসতে থাকে। তখন রহমত আবার বলে, তোমাকে 500 টাকা বকশিস দিব, তুমি ভাই তোমার জামাটা আমাকে দাও, আমাদের মোড়লের খুব অসুখ, তাকে জামাটা পরাতে হবে, না হলে সে হাড় মর্মর রোগে মারা যাবে। তখন এই লোকটা কি করে? এই লোকটা তখন হেসে বলে, ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমার তো কোনো জামা নাই। কাহিনীটা কিন্তু এখানেই শেষ। আমরা বলতে পারি নাটকটাকে অসমাপ্ত, যে আমাদের যে নাট্যকার আছেন তিনি নাটকের যে পরিণতি, সে পরিণতির কথাটা উনি ডিরেক্টলি উল্লেখ করেননি, যে জামা নাই বা জামা পাওয়া যায়নি, এই জামা না পাওয়ার ফলে আসলে পরবর্তীতে কি হয়েছিল এটা কিন্তু লেখক উজ্জ্ব রেখেছেন বা পাঠকদের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন, আপনারা বুঝে নেবেন। রবীন্দ্রনাথের একটা কথা আছে, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এটা ঠিক এরকমই একটা জিনিস। গল্পটা শেষ হয়ে গেছে, তারপরে মনে হচ্ছে যে শোনার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, যে না এরপরে কি হয়েছিল, আসলে কি মোড়ল ভালো হয়েছিল, বা অন্য কোনো জায়গা থেকে কি মোড়লের কোনো চিকিৎসা ব্যবস্থা কি খুঁজে আনা হয়েছিল, বা অন্যভাবে চিকিৎসা করে কি মোড়লকে সুস্থ করা হয়েছিল। এই ধরনের একটা আকাঙ্ক্ষা কিন্তু পাঠকদের মধ্যে সৃষ্টি হবে, যেটা আপনাদের মধ্যেও হয়তো বা সৃষ্টি হয়েছে। এখন দেখুন, আমাদের নাটিকাটি এখানেই শেষ হচ্ছে। তার মানে এখানে আমরা ধরে নিতে পারি মোড়লের জন্য আমরা জামা খুঁজে পাইনি, মোড়লের জন্য যেহেতু জামা খুঁজে পাইনি, আমাদের মোড়লও সুস্থ হয়নি। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থ সম্পত্তি মানুষের অশান্তির মূল কারণ। সৎ পথে নিজ পরিশ্রমের দ্বারা উপার্জন করলেই জীবনে শান্তি পাওয়া যায়। একদমই সত্য কথা। আপনি আজকে হারাম পথে উপার্জন করেন, আপনি কিন্তু দিন শেষে আপনার যে শান্তিটা, সে শান্তিটা কিন্তু আপনি পাবেন না। আপনি আজকে সৎ পথে উপার্জন করেন, আপনার মনের মধ্যে আপনি ডাল ভাত খেয়ে থাকলেও আপনার দিন শেষে মনের মধ্যে একটা শান্তি থাকবে, যে ভাই আমি তো অসৎ পথে টাকা উপার্জন করি না, আমি তো সৎ পথে টাকা উপার্জন করি। এই সুখটা আপনি পাবেন। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যারা ফেসবুক লাইভ থেকে শুনেছেন বা দেখছেন তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর যারা জুমে কানেক্টেড আছেন তারা কিন্তু থামস আপ দিয়ে দেখিয়ে দিতে পারেন যদি আমরা পুরো গল্পটা বা পুরো ঘটনাটা বুঝতে পারি। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা একটু পাঠ পরিস্থিতিতে চলে যাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য। সুখী মানুষ নাটিকার লেখক তিনটি বিষয় সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই পাঠ পরিচিতির তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। প্রথম বিষয়টা হচ্ছে অন্যায় ও অনৈতিকভাবে অর্থবিত্তই অশান্তির মূল কারণ, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম। দ্বিতীয় কথাটি হচ্ছে সৎ পথে নিজ পরিশ্রমের দ্বারা উপার্জন করলেই জীবনে শান্তি মেলে। একদমই ঠিক। আপনি আজকে হালাল পথে উপার্জন করবেন, সৎ পথে উপার্জন করবেন, আপনি জীবনে শান্তি পাবেন। অসৎ পথে উপার্জন করবেন, কোনো শান্তি আপনার আসবে না। এবং সুখ একটি আপেক্ষিক ব্যাপার, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সুখ হচ্ছে একটি আপেক্ষিক ব্যাপার। এক একটা মানুষের কাছে সুখ হচ্ছে এক এক রকম। আপনার কাছে সুখের সংজ্ঞা হচ্ছে একটা, আমার কাছে সুখের সংজ্ঞা একটা, অন্য একটা মানুষের কাছে সুখের সংজ্ঞা একটা। কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও অসুখী, আবার কেউ 10 টাকা ইনকাম করেও সুখী। সুখ হচ্ছে এক একটা মানুষের ওপর নির্ভর করে। এজন্যই লেখক খুব সুন্দর একটা কথা বলেছেন, সুখ একটি আপেক্ষিক ব্যাপার। এরপরে আমরা একটু দেখি শব্দার্থ। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দিয়েছি আমি, সেটা হচ্ছে কবিরাজ। আপনাদের বইয়ের মধ্যে শব্দার্থগুলো আছে, হয়তোবা সবগুলো শব্দার্থ আমরা দেইনি, কিছু শব্দার্থ হয়তোবা বাদ দিয়েছে, তবে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো পরীক্ষায় আমাদের এমসিকিউ হিসেবে,
সেগুলোই আমরা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে বইয়ের শব্দার্থ সেকশনে গিয়ে আপনারা পেন্সিল দিয়ে এগুলো টিক মার্ক দিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে। প্রথমটি হচ্ছে কবিরাজ, যার অর্থ হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র মতে যিনি চিকিৎসা করে থাকেন, মানে গাছ গাছরা বা গাছের বাকল এ জাতীয় পদার্থ দিয়ে যারা আসলে ওষুধ বানান বা চিকিৎসা করে থাকেন তাদেরকেই বলা হয় আসলে কবিরাজ বা বৈদ্য। এরপরে হচ্ছে মূর্খ। মূর্খ মানে হচ্ছে নির্বোধ বা বোকা, যে আসলে কিছুই বোঝে না, তাদেরকে আমরা মূর্খ বলে থাকি, কিছুই জানে না বা বোঝে না। শ্রবণ। শ্রবণ মানে হচ্ছে কানে শোনা, এটা আমরা সবাই হয়তো বা জানি। ব্যাম। ব্যাম মানে হচ্ছে অসুখ। আগেকার দিনে অসুখ বা রোগ এই জাতীয় কোনো কিছুকে বলা হতো ব্যাম। তাহার ব্যাম হইয়াছে, এ ধরনের সেন্টেন্স ব্যবহার করা হতো। ব্যাম মানে হচ্ছে অসুখ বা রোগ। প্রাণ খোলা। প্রাণ খোলা মানে হচ্ছে উদার মনে বা খোলা মনে। যখন আমরা কিন্তু মাঝে মধ্যেই বলি যে ওই জায়গাটায় গিয়ে একটা প্রাণ খোলা নিঃশ্বাস নিলাম, তার মানে কি একটা খোলা মনে নিঃশ্বাস নিলাম, খুব ভালো লাগলো, ঠিক আছে, বা এই লোকটা অনেক প্রাণ খোলা মানুষ, অনেক উদার মনের একজন ব্যক্তিত্ব। তো এই ধরনের কোনো কিছু বোঝাতে আমরা প্রাণ খোলা শব্দটা ব্যবহার করে থাকি। আশা করছি শব্দার্থগুলো আপনারা সবাই দাগিয়ে নিয়েছেন আপনাদের বইয়ের মধ্যে। কি আমরা কি সবাই দাগিয়ে নিয়েছি? একটু থামস আপ দিয়ে দেখাই। আচ্ছা, যারা ফেসবুক থেকে আছেন তারাও যদি আপনারা দাগিয়ে নিয়ে থাকেন আপনাদের বই, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা ঠিকঠাক মতো দাগাতে পেরেছেন কিনা। এরপরে আমরা নিশ্চয়ই সবকিছু বুঝতে পেরেছি এখন পর্যন্ত যা আলোচনা করেছি। যদি সবকিছু বুঝে থাকি আমরা একটা ছোট্ট কুইজ গেম খেলতেই পারি। আমাদের প্রথম কুইজের প্রশ্নটা হচ্ছে সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত? 1, 2, 3 এবং 4। আমি উত্তরটা জানতে চাচ্ছি তিশার কাছে। তিশা, আপনি কি শুনতে পাচ্ছেন? তিশা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি যদি শুনে থাকেন তাহলে কাইন্ডলি আপনি একটু বলবেন যে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর কি হবে। সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কয়টা? আমরা কিন্তু বলেছি দৃশ্য সংখ্যা কয়টা। আপনি কিন্তু ইচ্ছা করলে হাতেও দেখাতে পারেন। তিশা, দৃশ্য সংখ্যা কয়টা? আমরা দেখতে পাচ্ছি দৃশ্য সংখ্যা হচ্ছে 2টা। থ্যাংক ইউ ভেরি মাচ। তিশা খাতায় লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের দৃশ্য সংখ্যা কিন্তু 2টা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের টিক চিহ্ন চলে এসেছে দৃশ্য সংখ্যার পাশে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। এরপর আমাদের 2 নম্বর যে কুইজটা, 2 নম্বর কুইজটা হচ্ছে সুখী মানুষ নাটিকার মোট চরিত্র সংখ্যা কয়টা? আমরা কিন্তু খাতায় লিখতে সেটা ভালো হয়। আমি ফেসবুক লাইভের আমাদের যে পার্টিসিপেন্ট যারা আছেন আপনাদেরকেও বলছি প্লিজ খাতায় লিখবেন, অথবা আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিতে পারেন। আর রাকিব, তিশা, আপনারা খাতায় লিখলে ভালো হয়। অপশন হচ্ছে 5 চরিত্র সংখ্যা, 6, 7 এবং 8। একটু খাতাটা লিখে যদি আমাদেরকে দেখান। আমি দেখতে পাচ্ছি রাকিব কি লিখেছেন? 5 লিখেছেন। 5 লিখেছেন তাই না? টি-শার্টটা একটু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের দৃশ্য সংখ্যা কিন্তু হচ্ছে চরিত্র সংখ্যা কিন্তু হচ্ছে 5। আমরা একদম প্রথমেই বলেছি 5টি চরিত্র নিয়ে এই নাটিকাটি রচিত হয়েছে। এবং 3 নম্বর প্রশ্ন, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, এই কথার অর্থ কি? এখানে জাস্ট অপশন লিখলেই হবে। নির্লোভ হলে সুস্থ থাকা যায়, কৃপণতাই ধনীদের মূল অসুখ। এরপরে হচ্ছে মনের পবিত্রতা সুস্থতার পূর্ব শর্ত, প্রকৃত সুখ মোহ মুক্তির মধ্যে। জাস্ট হাত দিয়ে দেখান আপনারা কোনটা হবে, জাস্ট হাত দিয়ে দেখান অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার হবে 3 নাম্বার। রাকিব বলছে। তিশা, আপনি কি একমত? 3 নাম্বার কি আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সারটি কিন্তু 3 নাম্বার হবে, মনের পবিত্রতা সুস্থতার পূর্ব শর্ত। আমাদের একটি বাড়ির কাজ থাকবে, যেটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে এরকম, সেলিমের কিছুই নেই, নিজের শ্রমের টাকা দিয়ে যেদিন খাদ্য কিনতে পারে সেদিন খায়, যেদিন পারে না সেদিন না খেয়ে থাকে, তবুও সে নিজেকে সুখী মনে করে, কারণ সে বিশ্বাস করে সম্পদের মধ্যে সুখ নিহিত থাকে না। সুখী মানুষ নাটিকার দ্বিতীয় সংলাপটিকার তোমার মোড়লের নিস্তার নেই, হাসু এ কথা কেন বলেছিল? উদ্দীপকের সেলিম সুখী মানুষ নাটিকার কোন চরিত্রের প্রতিচ্ছবি ব্যাখ্যা করো।
উদ্দীপকের সেলিমের বিশ্বাসের বিষয়টি সুখী মানুষ নাটিকার আলোকে ব্যাখ্যা করো। আমরা সবাই 6 থেকে এই পর্যন্ত সৃজনশীল প্রশ্ন লিখে লিখে বড় এসেছি। আমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার খুব ভালোভাবেই করতে পারি। সো আপনারা কাইন্ডলি যারা ফেসবুক লাইভ এবং জুমে আছেন, আমাদের এই ক্লাসটি ফেসবুকে রেকর্ডেড অবস্থায় থাকবে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিয়ে বা ভিডিওটি পজ করে আপনারা কিন্তু এই সৃজনশীল প্রশ্নটির অ্যান্সার অবশ্যই লিখে রাখতে পারেন, এবং এটার উত্তর আপনারা অবশ্যই সবাই লিখে রাখবেন। আগামী ক্লাসে আমরা কিন্তু উত্তরটি দেখব এবং আলোচনা করব। সেই পর্যন্ত আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবারও দেখা হবে নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছি সবাই? ভালো আছি। ওকে, আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি সবাই মিসকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে আমাদের? হ্যাঁ, গত ক্লাসে আমরা বিজ্ঞানের গিয়ে পৃথিবী ও মহাকর্ষ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? বাসায় কি পড়েছেন? রাকিব, আপনি কি বাসায় পড়েছিলেন? আচ্ছা, রাকিব আমাকে থামস আপ দেখাচ্ছে, রাকিব বাসায় পড়েছে। ও আচ্ছা, তো আমি আলোচনা করি, যেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা পড়েছিলাম পৃথিবী ও মহাকর্ষ নিয়ে, ঠিক আছে? সেখানে আমরা আলোচনা করেছিলাম মহাকর্ষ জিনিসটা কি, মহাকর্ষ কাকে বলে, এবং আমরা একটি উদাহরণের মাধ্যমে সেটা বুঝতে চেষ্টা করেছিলাম, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব মহাকর্ষ যে আমাদের পরের যে টপিকটা, অভিকর্ষ নিয়ে। তাহলে আমরা কি রেডি আছি? আমার সবার সামনে কি বই খোলা আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের সবার সামনে বই খোলা আছে। ভেরি গুড। ওকে, তাহলে আমি একটু রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের কপি, পেন্সিল এবং খাতাটাও সাথে রাখবে। এখন আমি তোমাদের সাথে একটি স্ক্রিন শেয়ার করব, যদি তোমরা সেটা দেখতে পাও তাহলে আমাকে অবশ্যই থামস আপ দিবে। ওকে, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মহাকর্ষ কাকে বলে। এটা কি ছিল? এই বিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণকে কি বলা হয়? মহাকর্ষ বল বলা হয়ে থাকে, ঠিক আছে? আমরা গত ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম। মনে করো যে এটা একটা বস্তু আর আমার হাতে আরেকটা বস্তু আছে। এই দুইটা বস্তু যদি পরস্পরকে আকর্ষণ করে তাহলে কি এদের মধ্যে যে বলটা থাকবে সেই বলটাই হচ্ছে কি মহাকর্ষ বল। ওকে, তারপরে খেয়াল করবে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, বলো তো? এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে আমরা একটি বল দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাকে বলো, বল কি হয়? বল যখন আকাশের দিকে আমরা ছুঁড়ে মারি, বা আমরা সবাই তো নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখি, রাইট? কার কার ক্রিকেট খেলতে পছন্দ? একটু হ্যান্ড রেজ করেন দেখি। আমার পছন্দ। ওকে, অনেকেই দেখছি ক্রিকেট খেলা দেখেন এবং ক্রিকেট খেলতে খুবই পছন্দ। এবং লাইভে যারা আমাদের সাথে জয়েন করেছো, তোমাদেরও যদি ক্রিকেট খেলা পছন্দ হয়ে থাকে বা তোমাদের ফেভারিট প্লেয়ার কে ক্রিকেটের, সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। যাই হোক, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি ক্রিকেট বল। এখন খেয়াল করো, যখন একজন বলার সে বল করছে, ব্যাটসম্যান যখন ব্যাট করছে, কি করছে? বলটা গড়িয়ে গিয়ে উপরের দিকে যাচ্ছে, আবার কিন্তু নিচে চলে আসছে, তাই না? এই যে বলটা যে নিচে চলে আসছে, এইটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল।
ঠিক আছে, বা অভিকর্ষজ ত্বরণ। এই যে কিসের গতিতে বা কিসের বেগে এই বলটা নিচে চলে আসছে, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাচ্ছি অভিকর্ষ কাকে বলে বা অভিকর্ষ সংজ্ঞাটা কি। খেয়াল করো, পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। ঠিক আছে, আমাদের মহাকর্ষ সংজ্ঞাটা কি ছিল? আমাদের মহাকর্ষ সংজ্ঞাটা ছিল পৃথিবীর যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষণ বলে। ঠিক আছে, মানে বস্তুগুলা পৃথিবীর অন্তর হতে পারে। আই রিপিট, আমি তোমাদেরকে ডিফারেন্স গুলা আবার বলে দিচ্ছি। পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে যেই আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ, আর পৃথিবী ও অন্যান্য বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। এই যে আমি বললাম যে বলটা যে উড়ে গেল, বলটা উড়ে গিয়ে কোথায় এসে পড়ছে? পৃথিবীতে এসে পড়ছে, তাই তো? ঠিক আছে, বা মাটিতে এসে পড়ছে। এই যে পৃথিবীটা তাকে আকর্ষণ করছে বা কাছে টেনে নিয়ে আসছে, এই আকর্ষণের নাম হচ্ছে অভিকর্ষ। তাহলে আমি তোমাদেরকে একটু বলবো, তোমরা এই অভিকর্ষ সংজ্ঞাটা অবশ্যই নোট ডাউন করে নিবে। আমি বলে দিচ্ছি, পৃথিবী ও অন্যান্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কি বলা হয়? অভিকর্ষ বলা হয়ে থাকে। এখানে আমি একটা চিত্র তুলে ধরেছি। পৃথিবী ও চাঁদের মধ্যে যে আকর্ষণ তা কি? তা হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, পৃথিবী কি করছে? পৃথিবী তার কেন্দ্রবিমুখ, বা আমি যদি একদম সহজ কথায় বলি সেন্টার। ঠিক আছে, পৃথিবী তার সেন্টার বা কেন্দ্র বিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে কি বলা হয়? অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল। ঠিক আছে, আমি আবার বলছি, অভিকর্ষ বলের আরেকটা নাম হচ্ছে মাধ্যাকর্ষণ বল। ঠিক আছে, যদি তোমরা এই যে অভিকর্ষ বলটা বুঝে গিয়ে থাকো তাহলে মিসকে একটু থামস আপ শো করবে। বুঝায়নি? অভিকর্ষ বলটা বুঝতে পারেন নাই? আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি, অভিকর্ষ বলটা হচ্ছে পৃথিবীর সাথে অন্য বস্তুর যে আকর্ষণ, মধ্যবর্তী আকর্ষণ, সেটা হচ্ছে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাব অভিকর্ষজ ত্বরণ কাকে বলে। আমাকে কি বলতে পারবে যে অভিকর্ষর যে সংজ্ঞাটা সেটা সবার প্রথম কে আবিষ্কার করে? কেউ কি বলতে পারবে আমাকে? আমাদের সাথে আছে এখানে রাকিব আছে, ও হ্যান্ড রেজ করছে। ওকে, হ্যাঁ রাকিব, তুমি আমাকে বলো। নিউটন। নিউটন। আচ্ছা, রাকিব আমাকে বলছে নিউটন। ওকে, আচ্ছা তাহলে আমরা কিন্তু জেনে গেলাম যে অভিকর্ষ সংজ্ঞাটা কে আবিষ্কার করেছে। অভিকর্ষের সংজ্ঞাটা আবিষ্কার করেছে হলো গিয়ে নিউটন। আচ্ছা চলে যাচ্ছি আমি আবার স্লাইডে। এখন দেখো, অভিকর্ষ নিয়ে আমরা কথা বলেছি, মহাকর্ষ নিয়ে কথা বলেছি, এখন আমাদেরকে জানতে হবে যে অভিকর্ষজ ত্বরণ কাকে বলে। স্লাইডটা যাচ্ছে? তাহলে একটু মিসকে থামস আপ দেবেন। ওকে, আচ্ছা খেয়াল করি, আমরা অভিকর্ষজ ত্বরণ জানার আগে আমাদের জানতে হবে ত্বরণ কাকে বলে। দেখো, কোন বস্তুর প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। ঠিক আছে, কোন বস্তুর প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে তাকে ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণ তাহলে কি? অভিকর্ষজ ত্বরণ হচ্ছে উপর থেকে পড়ন্ত বেগ বৃদ্ধির হার। ঠিক আছে, এখন মনে করো সাপোজ আমি উপর থেকে একটা জিনিস ফেলে দিচ্ছি। ঠিক আছে, মনে করো আমি এই ফোনটা বা কিছু একটা উপর থেকে পড়ছে, এটা যতটা বেগে নিচের দিকে পড়বে সেই বেগটাই কি হবে? তার ত্বরণ। এখন যদি আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ত্বরণ কি বলে। ঠিক আছে, খেয়াল করো, মনে করো রাস্তা দিয়ে দুইটা গাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, একটা গাড়ি যাচ্ছে 60 বা 60 কিলোমিটার বেগে এবং অপর আরেকটি গাড়ি যাচ্ছে 40 কিলোমিটার বেগে। এখন খেয়াল করবে যে কোন গাড়িটা তাহলে দ্রুত যাচ্ছে, প্রথম গাড়িটা না দ্বিতীয় গাড়িটা? রাইট, প্রথম গাড়িটা কি হচ্ছে? প্রথম গাড়িটা
দ্রুত যাচ্ছে। এই যে দেখো প্রথম গাড়িটার বেগের সাথে দ্বিতীয় গাড়িটার বেগের যে ডিফারেন্সটা সেটাই কি হচ্ছে, সেটাকে কিন্তু আমরা বা যে বেগ বৃদ্ধির হার অভিকর্ষজ ত্বরণ সেটা দিয়ে নির্ণয় করতে পারছি। ওকে, তাহলে অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হচ্ছে? অভিকর্ষজ ত্বরণ বলা হচ্ছে। ঠিক আছে, আমি আবার বলি, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়ে থাকে। খেয়াল করবে তোমরা একটু। এখন মনে আচ্ছা, রাকিব মনে হয় কিছু বলতে চাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, বলতে পারো তুমি। আচ্ছা, কোনো একটি কারণে হয়তো আমরা রাকিবকে শুনতে পাচ্ছি না, আমি রাকিবকে পরে শুনে নিব, কোনো সমস্যা নেই। এখন আমাকে খেয়াল করো তোমরা, যে যদি এরকম ব্যাপারটা হয়, মনে করো যে ছাদের থেকে তুমি হতে পারে এটা ছাদে পড়তে পারো, অথবা তোমার যে টেবিল আছে পড়ার টেবিলে যেখানে তুমি বসে এখন ক্লাস করছো সেখান থেকেও হতে পারে। তুমি উপর থেকে দুইটা বস্তু ফেললে, ঠিক আছে, একটা বস্তু মনে করো কি হতে পারে, একটা বস্তু হতে পারে একটু হালকা, হতে পারে একটা পাতা, আবার আরেকটা বস্তু কি হতে পারে, হতে পারে একটা পাথর। আমাকে বলো তো কোনটা আগে নিচে পড়বে, পাথর আগে নিচে পড়বে নাকি পাতা আগে নিচে পড়বে? যদি পাথর আগে নিচে পড়ে তাহলে আমাকে একটা ফিঙ্গার শো করবে, আর যদি বলো যে না মিস পাতা আগে নিচে পড়বে তাহলে আমাকে দুইটা ফিঙ্গার শো করবে। ওকে, আমাকে শো করছে অনেকেই যে একটা ফিঙ্গার, তার মানে হচ্ছে কি, আমি যদি উপর থেকে একই সময় একটি পাথর এবং একটি পাতা নিচের দিকে ছুঁড়ে ফেলি তাহলে কোনটা আগে পড়ছে? পাথর আগে পড়ছে। এই যে দেখো অভিকর্ষ বলের প্রভাবে, তাহলে এটি কিসের প্রভাবে পাথর নিচে পড়ছে? অভিকর্ষ বলের প্রভাবে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর যে বেগ বৃদ্ধির হার থাকে সেটাকেই কি বলা হয়ে থাকে? অভিকর্ষজ ত্বরণ বলা হয়ে থাকে। এই যে দেখো পাথরের কিন্তু বেগ অনেক বেশি পাতার থেকে, তাই না? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে পাথরের যে ভর বা ওজন সেটা কি হয়ে থাকে, সেটা পাতার তুলনায় অনেক বেশি হয়ে থাকে, যার কারণে কি হচ্ছে, যার কারণে পাথর আগে পড়ছে এবং পাতা কি হচ্ছে, পাতা অনেক আস্তে আস্তে ধীরে ধীরে পড়ছে। এখন খেয়াল করবেন অভিকর্ষজ ত্বরণকে কি দ্বারা করা হয়। তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ে যাও তাহলে এই লাইনটা একটু আন্ডারলাইন করে ফেলবে, বা তোমরা চাইলে নোট নিয়ে নিতে পারো। অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটা একটু খাতায় নোট নিয়ে নাও। অভিকর্ষজ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। খেয়াল করো অভিকর্ষজের কারণে কি হয়ে থাকে, অভিকর্ষ যে বলটা থাকে ওইটার কারণে উপর থেকে আমরা যে বস্তুটা ছেড়ে দেই সেই বস্তুটা ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয়, এবং যতই ভূপৃষ্ঠের দিকে নিকটবর্তী হয় এর পতনের বেগ কি করতে পারে, ততই বৃদ্ধি পেতে থাকে। তোমরা কি করবে, তোমরা একটু আজকের এই ক্লাসটা শেষ করে অবশ্যই এই প্র্যাকটিক্যাল করবে, ঠিক আছে? একটি ভারী বস্তু নিবে এবং একটি হালকা বস্তু নিবে, দেখবে যে যত বস্তুটা নিচের দিকে যাচ্ছে ততই কিন্তু ওর যে বেগ সেটা বৃদ্ধি পাচ্ছে। এবং এটার কারণ কি জানো? এটার কারণ হচ্ছে অভিকর্ষ। কারণ আমরা কিন্তু সংজ্ঞা থেকে জেনে গিয়েছি যে পৃথিবী কি করছে, পৃথিবী যে কোনো মধ্যে তার মধ্যবর্তী বস্তুগুলাকে তার দিকে টানছে। তাহলে এই যে বস্তুটা যতই নিচের দিকে যাচ্ছে ততই কি হচ্ছে, ওর বেগ বৃদ্ধি পাচ্ছে। এবং এই যে বেগ বা ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জি দিয়ে প্রকাশ করে থাকি। যেহেতু অভিকর্ষজ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক হবে ত্বরণের একক, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটাকে এভাবে প্রকাশ করা হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। এই লাইনটা একটু আন্ডারলাইন করে ফেলবে তোমাদের পাঠ্য বইয়ে। তাহলে কি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ কি? অভিকর্ষজ ত্বরণ হচ্ছে এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক হবে ত্বরণের একক, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে,
খেয়াল করো, এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি তোমাদের সুবিধার জন্য। m ইকুয়াল টু পৃথিবীর ভর, ঠিক আছে? এমটাকে আমরা তুলনা করছি কিসের সাথে? পৃথিবীর যে ভর বা ওজন আছে সেটার সাথে। আর স্মল m যেটা, সেটা হচ্ছে ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর। আর ডি কি হচ্ছে? ডি হচ্ছে বস্তুর পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? ডি হচ্ছে, ডি এর ফুল ফর্ম হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স থেকে এই ডিটা কি করা হয়েছে? সংগ্রহিত করা হয়েছে। তাহলে তোমরা খাতার মধ্যে পরপর নিচে নিচে লিখে নাও। আমরা কিন্তু যখন মহাকর্ষ পড়েছিলাম গত ক্লাসে, তখন কিন্তু একটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আর লাইভে যারা আমার সাথে আজকে জয়েন করেছো, তোমরা যদি চাও যে গত ক্লাসটা তোমাদের মিস হয়ে গেছে, তোমরা জাগো ফাউন্ডেশন পেজে চলে যাবে এবং আমাদের যে রেকর্ড করা ভিডিও আছে ওখান থেকে আমার প্রিভিয়াস লেকচারটা জেনে নিতে পারবে। ওকে, ফিরে যাচ্ছি আবারও পড়াশোনায়। তাহলে m হচ্ছে আমাদের পৃথিবীর ভর ক্যাপিটাল M, এন্ড স্মল m হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত বস্তুর ভর। আর d হচ্ছে কি? পৃথিবীর আর বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ বলটা কি? F ইকুয়াল টু g mm ডিভাইডেড বাই d স্কয়ার। আমি একটু তোমাদেরকে অনুরোধ করব সূত্রটা খাতায় তুলে নিবে। আমি এর জন্য তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে সূত্রটা খাতায় তুলে নাও। অভিকর্ষ বলের সূত্রটা একটু খাতায় তুলে নিবে। F ইকুয়াল টু g ক্যাপিটাল M মাল্টিপ্লাই বাই স্মল m ডিভাইডেড বাই d স্কয়ার। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বল প্রয়োগে বস্তুর ত্বরণ হয়, ঠিক আছে? আমরা যে নিউটনের সূত্র তুলেছিলাম, ওকে, আমাকে এর মধ্যে রাকিব খাতা লিখে দিয়েছে যে ও তুলে ফেলেছে, ঠিক আছে? দেখো খেয়াল করে, নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে, দ্বিতীয় সূত্র অনুযায়ী বল প্রয়োগে কি হচ্ছে? বল প্রয়োগে বস্তুর ত্বরণ হয়। সুতরাং অভিকর্ষ বলের প্রভাবেও কি হবে? ঠিক আছে। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবে, এই যে আমি এখানে জি দিয়েছি, এই জিটা কিসের মান? আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম, কারা কারা জানে একটু হাত দেখি। আচ্ছা, অনেকেই দেখছি জানি না, এবং ফেসবুক লাইভে আপনারা যারা জানেন বা জানেন না, আপনারাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে এখানে যে ক্যাপিটাল লেটারের জি আছে সেটা আসলে কি। ওকে, এখানে যে ক্যাপিটাল লেটারের জি আছে, আমরা গত ক্লাসে এটা নিয়ে বিশাল আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে আমাদের কি? মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে? আমি আবারও বলছি, এখানে যে ক্যাপিটাল লেটারে জি আছে সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর স্মল লেটারে যে জিটা আছে সেটা হচ্ছে কি? আমাদের অভিকর্ষজ ত্বরণ। ওকে, তাহলে কি হচ্ছে? বলের পরিমাপ থেকে আমরা কি পাচ্ছি? অভিকর্ষ বল ইকুয়াল টু ভর গুণন অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ F ইকুয়াল টু mg। তাহলে উপরের সমীকরণ থেকে কি পাওয়া যায়? mg ইকুয়াল টু g ক্যাপিটাল M multiply by small m divided by d square, বা g equal to gm divided by d square। আমরা ভবিষ্যতে এটা নিয়ে আরো আলোচনা করব এবং এটার উপরে বেসিস করে আমাদের কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা করে ফেলবো। তাহলে এই পর্যন্ত যদি আমাদের আলোচনা আপনারা বুঝে গিয়ে থাকেন, তাহলে আমি কিছু প্রশ্ন করব, সেগুলোর আমাকে উত্তর দিতে হবে। ওকে, এক কথায় প্রকাশ করি, আমি রিকোয়েস্ট করব পার্টিসিপেন্টরা যারা আছো তোমরা সুন্দর করে উত্তরগুলো খাতায় লিখে নিবে, আর লাইভে যারা আছেন তারাও চেষ্টা করবেন উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। পৃথিবী ও কলমের মধ্যে যে আকর্ষণ তাকে কি বলে? মনে করো তুমি যে কলমটা দিয়ে লিখছো আর পৃথিবীর সাথে এই যে আকর্ষণটা, এটাকে কি আকর্ষণ বলা হয়? মহাকর্ষ না অভিকর্ষ? আচ্ছা, আমি দেখছি অনেকে উত্তর দিয়ে দিচ্ছ। 2 নম্বর প্রশ্নটি ছিল, অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওকে, রাকিব আমাকে খাতা দেখাচ্ছে। আর জি এর মান কিসের উপর নির্ভর করে? যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি নেক্সট পোর্শনে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। খেয়াল করবে, সুমি গ্রীষ্মকালের ছুটিতে গ্রামে বেড়াতে গেল। একদিন গ্রামে তীব্র বেগে ঝড়ো হাওয়া বইতে লাগলো। সুমিদের বাসায় প্রচুর আম গাছ।
সুমি লক্ষ্য করলো যে আমগুলো অন্য কোনো দিক দিয়ে না গিয়ে মাটিতেই পড়ছে। আম কোথায় যাচ্ছে? আম তো উপরের দিকেও যেতে পারে বা সাইডে দূরে গিয়েও যেতে পারে, কিন্তু না, আমটা কোথায় পড়ছে? নিচে পড়ছে। সেটা কেন? সেটা হচ্ছে অভিকর্ষ বলের কারণে। তাহলে এই যে আমি সিনারিওটা দিয়েছি, এই সিনারিওটার আলোকে তোমরা আমাকে দুইটা প্রশ্নের অ্যান্সার নেক্সট ক্লাসে লিখে দিবে। প্রথম প্রশ্নটা হচ্ছে অভিকর্ষ কাকে বলে, এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য নির্ণয় করো। হোমওয়ার্কটা কি আমরা বুঝতে পেরেছি?